ও কাউকে সাথে করে নিয়ে যেতে চায়, আর রাত হলেই নাকি ও বেরোয়। খাটের গায়ে একটা ছোট্ট হাত। আসলে কি মারাত্মক রহস্য লুকিয়ে আছে এই বাড়িতে? ওয়েলকাম টু দ্য ডার্ক প্লেস। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ঘটনাটি পুরোটা শুনবে, ভালো লাগলে লাইক করবে ও কমেন্ট করে জানাবে। আর এরকম আরও সত্যি অলৌকিক বা ভৌতিক ঘটনা বা কোনো জায়গার অজানা কিছু ভয়াবহ ইতিহাস বা নানান আরবান লেজেন্ডসের ব্যাপারে শুনতে হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমার আগের কিছু ঘটনা তোমরা অনেকেই শুনেছো, অনেক ভালোবাসাও দিয়েছো, তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার আগের দিনের বলা কলকাতারই হসপিটালের এক নার্সের সাথে ঘটা ভয়ানক সেই ঘটনাটা শোনোনি, তারা নিচের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে শুনে নিতে পারো। তোমরা অনেকেই কমেন্টসে ভুতুরে বাড়ির ঘটনা শুনতে চেয়েছিলে, তাই আমি আমার জানা কলকাতারই এক বাড়ির ভুতুরে ঘটনা আজ শোনাবো। শুধু ভুতুরে বললে ভুল হবে, ঘটনাটা এতটাই মারাত্মক যে তোমরা শুনলে শিউরে উঠবে। এবং এই ঘটনাটা শুনে যারা সবে সবে বাড়ি শিফট করেছো বা কোনো ফ্ল্যাট কিনেছো, বিশেষ করে ইউজ করা বাড়ি বা ফ্ল্যাট, তারা কিন্তু বেশ ভয়ই পাবে। এবং যারা প্ল্যান করছো কোথাও শিফট করবে বলে, তারা কিন্তু খুব সাবধান। তোমাদের মধ্যে কারা কারা নতুন বাড়ি বা ফ্ল্যাট কিনেছো সবে সবে, আমাকে অবশ্যই কমেন্টসে লিখে জানাবে। আর যারা কিনবে বলে প্ল্যান করছো, তারাও জানিও লিখে। এই ঘটনাটা আমাকে আমার দিদি শুনিয়েছিল, তারই এক বন্ধুর সাথে ঘটা। যেদিন দিদি হসপিটালে নিজের সাথে ঘটা সেই ভয়াবহ ঘটনাটা শুনিয়েছিল, সেদিনই এই বন্ধুটি যে নার্স, তারই এই ঘটনাটাও শুনিয়েছিল। আমি দিদির বলা আরও কয়েকটা হসপিটালের ঘটনা শুনিয়েছি তোমাদের। যারা এখনও শোনোনি তারা এক্ষুনি গিয়ে শুনে নাও, কেমন? চলো তাহলে শুরু করা যাক। এই 1-2 বছর আগের কথা। দাস পরিবার তখন সবে সবে কলকাতাতে শিফট করেছে বর্ধমান থেকে। আসলে অনেক দিন ধরেই ওরা কলকাতাতে একটা ছোট্ট ফ্ল্যাট বা বাড়ির খোঁজ করছিল 4 জনের জন্য। ওরা থাকতো বর্ধমানে। 4-5 মাস হলো শ্রুতি কলকাতারই এক হসপিটালে নার্সের জব পেয়েছিল, তাই ওরা শিফট করতে চেয়েছিল যত তাড়াতাড়ি সম্ভব। ওদের পরিবারে শ্রুতির মা মিতালি দেবী, বাবা শ্রীকান্তবাবু আর ঠাকুমা চারুলতা দেবী আছে। দাদু অনেকদিন আগেই গত হয়েছেন। শ্রুতির নিজের একটা পিসিও আছে, তিনি থাকেন কলকাতাতেই। সেই আসলে এই বাড়িটা দেখে দিয়েছিল ওদের। একটু কম সম দামের মধ্যে বেশ ভালো বাড়ি। 1 তলা, 3টে ঘর আছে। একটা ঘরে থাকে ওর মা বাবা, একটা ঘরে শ্রুতি নিজে, আর একদম কোণার ঘরে থাকে চারুলতা দেবী। একটা রান্নাঘর আর 2টো বাথরুম আছে। একটা ছোট্ট সুন্দর বারান্দাও আছে সামনে। সেই বারান্দায় বা বাড়ির ছাদের উপর গিয়ে দাঁড়ালে সামনে বেশ সুন্দর গাছপালা দেখা যায়, সবুজে ভরা। আসলে বাড়িটা গলির অনেকটাই ভিতরে, তাই গাড়ি ঘোড়ার শব্দ এক্কেবারে নেই বললেই চলে। বেশ চুপচাপ নিস্তব্ধ জায়গাটা। আর রাতে তো একদমই শান্ত, শুধু একটানা ঝিঁঝির ডাক। নভেম্বরের একদম শেষের দিকে ওরা শিফট করেছিল এই বাড়িটাতে। ওদের কিন্তু বেশ পছন্দই হয়েছিল জায়গাটা, আর বাড়িটা তো অপরূপ সুন্দর। তাই তাড়াতাড়ি করেই ওরা কথাবার্তা সেরে সব করে শিফট করে গেছিল ওই বাড়িতে। শ্রুতির তো খুবই আনন্দ হয়েছিল। এতদিন একা একা মেসে থাকতে হতো ওকে, এখন মা বাবা ঠাকুমা সবাইকে নিয়ে একসাথে থাকবে নিজের পছন্দের বাড়িতে, কলকাতার মতো শহরে। এই বাড়ি যাদের ছিল তারা সবাই এখন বিদেশে থাকে। বাড়িটা পড়েই ছিল, দেখাশোনা করবার কেউ নেই, তাই ওরা অনেক দিন ধরেই বেচে দিতে চাইছিল। তারপরেই বনলতা দেবী খোঁজ পেয়ে ওদের সাথে কথাবার্তা বলল।
যাই হোক, প্রথম 2-3 সপ্তাহ তো ওদের বাড়ি গোছাতে, সব জিনিসপত্র এনে সেগুলোকে ঠিকঠাক জায়গায় রাখতে রাখতেই চলে গেল। নতুন জায়গায় এসে সেখানে থাকতে শুরু করা কি মুখের কথা নাকি, কত কিছু সামলাতে হয়। এরকমই একদিন সন্ধে ওই 8:30 নাগাদ শ্রুতি কাজ থেকে ফিরে আসার পর শ্রুতি আর ওর মা বাবা শ্রুতির ঘরে বসে সব আলোচনা করছিল যে নতুন নতুন বাড়িতে ঢুকেছে, একটু গৃহপ্রবেশ করে পুজো আচ্ছা করা খুবই দরকার। শুভ দিনক্ষণ দেখে ঠাকুরমশাইয়ের সাথে একবার কথা বলে নিতে হবে, তারপর কাকে কাকে নিমন্ত্রণ করবে সেই সবও দেখতে হবে। এইসব নিয়েই ওরা আলোচনা করছিল। এমন সময় হঠাৎই একটা চিৎকারে শ্রুতি আর ওর মা বাবা চমকে উঠল। কে 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 ঢুকেছে ঘরে? কে? গলাটা চারুলতা দেবীর। গলাটা শুনে মনে হচ্ছে অচেনা কাউকে দেখে চারুলতা দেবী এইগুলো ভীত হয়ে চিল্লিয়ে চিল্লিয়ে তাকে জিজ্ঞেস করছে। আর সে নিশ্চয়ই চারুলতা দেবীর ঘরের ভিতরেই ঢুকেছে। ওরা তো শুনেই ঘাবড়ে গেছে যে চোর ঠোর ঢুকলো নাকি, কোনো ক্ষতি করবে না তো। তিনজনেই তাড়াতাড়ি ওনার ঘরের দিকে দৌড়ে গেল। দরজাটা হালকা ভেজানো ছিল। ভিতর দিয়ে ঘরের এক ফালি আলো এসে বারান্দায় পড়ছে, কিন্তু সেই ফাঁক দিয়ে কাউকেই দেখা যাচ্ছে না। তারপর শ্রীকান্তবাবু দরজাটা আস্তে আস্তে খুলল। খুলেই আগে ঘরের ভিতরটা ভালো করে দেখে নিল। না, ঘরে চারুলতা দেবী ছাড়া আর কেউই নেই, অন্তত ওরা কাউকে দেখতে পাচ্ছে না। তবে সে দেখল যে চারুলতা দেবী বিছানার উপর বসে চোখ বড় বড় করে তার বিছানার ঠিক সামনে মেঝের দিকে তাকিয়ে কিছু একটা দেখছে এদিক ওদিক করে। ওরা তিনজনেই তখন ঘরের ভিতর ঢুকেছে, কিন্তু কেউই কিছু দেখতে পাচ্ছে না। ওই মেঝের দিকে তাকিয়েও ভালো করে দেখলো, কিন্তু না, কিচ্ছু নেই। তাই ওরা অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলো যে কি হয়েছে, সে কি দেখে অমন চিৎকার করলো, কাকে দেখেছে সে ঘরের ভিতর, আর ওরম নিচে মেঝের দিকে তাকিয়ে কি খুঁজছে সে। চারুলতা দেবী ওদিকে তাকিয়েই উত্তর দিল, ওই বাচ্চাটা কোথায় গেল, যে যে হামাগুড়ি দিচ্ছিল, ওকে তো আগে দেখিনি। ও কি করে ঢুকলো আমার ঘরে? খাটের নিচে ঢোকেনি তো? আমি তো এক্ষুনি দেখলাম ও হামাগুড়ি দিচ্ছিল এখানে। হ্যাঁ, ঠিক তোমরা যতটা অবাক হচ্ছ এটা শুনে, ওরা তিনজনেও সমানভাবে অবাক হয়েছিল। বাচ্চা, তাও আবার ওদের বাড়িতে এই সময়, চারুলতা দেবের ঘরেই বা কি করে ঢুকবে? তাও আবার মেঝেতে হামাগুড়ি দিয়ে, অত ছোট বাচ্চা। কি সব বলছে সে? কারণ ওনার ঘর তো একদম শেষে কোণার দিকে, আর যদি কেউ ঢোকেও তাহলে তো ওরা কাউকে ওদিকে যেতে দেখতেই পেত শ্রুতির ঘর থেকে। দরজা তো খোলাই ছিল। শ্রীকান্তবাবু বিছানার উপর বসে বলল, মা, তুমি কি সব বলছো? কোন বাচ্চা এখানে? এখানে আসবেই বা কি করে? তুমি নিঘাত ঘুমিয়ে পড়েছিলে, স্বপ্ন টপ্ন দেখেছ। কিচ্ছু নেই, আমি বিছানার নিচটাও দেখে নিচ্ছি তোমার জন্য, ঘুমিয়ে পড়ো তুমি। এই বলে সে নিচু হয়ে বিছানার চাদরটা তুলে তলাটা ভালো করে দেখে নিল। কোথাও কেউ নেই, ফাঁকা। আর যদি সত্যি কোনো বাচ্চা হামাগুড়ি দিত তাহলে সে নিশ্চয়ই ঘর থেকে বেরোতে পারতো না। খাটের নিচেও নেই, তবে এটা সত্যি হতে পারে না। রাতে ওরা তিনজন ডিনার করতে বসেছে। হঠাৎই আবার চারুলতা দেবীর ঘর থেকে আওয়াজ এলো। ওরা তিনজনে এটা শুনেই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া ফেলে ছুটতে গেল ওনার ঘরে। তারপর দরজাটা খুলে ভিতরে ঢুকেই দেখলো সেই একই জিনিস। উনি বসে আছেন খাটের উপর এবং সোজাসুজি মেঝের দিকে তাকিয়ে কাউকে যেন খুঁজছে। ও তো এখানেই ছিল, এখানেই হামাগুড়ি দিচ্ছিল। আমি স্পষ্ট দেখেছি, বিশ্বাস কর তোরা। আমি চিল্লাতেই আমার খাটের নিচে ঢুকে গেল। ও এখন আমার খাটের নিচেই আছে, আমি নিশ্চিত।
ভীত গলায় বললেন চারুলতা দেবী। কিন্তু আবারও সেই একই, ওরা কাউকেই কোথাও দেখতে পেল না, খাটের নিচেও নয়। এবং সেই রাতে শ্রুতি ও ঠাকুমার ঘরেই শুয়েছিল, যাতে সে রাতে আর ভয় টয় না পায়। পরের দিন সকালে শ্রুতি হসপিটাল বেরোনোর আগে ব্রেকফাস্ট করার সময় ওরা চারজনেই ছিল ডাইনিংয়ে। চারুলতা দেবী ওই বিষয়টা নিয়ে কথা বলছিল এবং তার গলা শুনে মনেই হচ্ছিল বেশ ভালোই ভয় পেয়ে আছেন। বারবার বলছেন, বাড়িটায় কিছু তো আছে, কিছু একটা গড়বড় আছে। সে নিজে পুরো নিশ্চিত সে কাউকে দেখছে দুদিন ধরে। তবে ওরা একদমই বিশ্বাস করতে চাইছে না, ভাবছে নতুন নতুন এসেছে, হয়তো রাতে স্বপ্ন টপ্ন দেখছে, রাতে করেই এরকম হচ্ছে, কই দিনে তো কিছু দেখছে না। এই কদিন শ্রুতি ও ঠাকুমার ঘরেই শুচ্ছিল। তবে শ্রুতির তো ফিরতে প্রায় সময়ই রাত হয়, তাই রাতে এসে খেয়ে দিয়ে শুতে শুতে ওর ঠাকুমা ঘুমিয়েই পড়ে। এই ঘটনাটা এখনো অবধি তার সাথে প্রায় 4-5 বার হয়ে গেছে। সেদিন শ্রুতির নাইট ডিউটি পড়েছিল হসপিটালে, তাই সেদিন রাতে শ্রুতির মাই ওনার সাথে শুয়ে পড়বে ঠিক করেছিল। তবে রাতে খেয়ে সব বাসন কোসন মেজে গুছিয়ে রেখে শুতে শুতে প্রায় 12টা 12:30 বেজে যায় মিতালি দেবীর। আর চারুলতা দেবী তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে 10টার মধ্যে। ওই 11:30 বাজে মিতালি দেবী রান্নাঘরের সব কাজ গুছিয়ে সব বন্ধ টন্ধ করে সবেই ঘরের দিকে আসবে, তক্ষুনি একটা বিকট চিৎকার। হ্যাঁ, এটা চারুলতা দেবীরই চিৎকার, তার ঘর থেকেই আসছে। মিতালি দেবী শ্রীকান্তবাবু ভয়তে ছুটতে গেল ওনার ঘরের দিকে। এত রাতে অমন চিৎকার করলে ভয় তো লাগবেই না। তাড়াতাড়ি করে ঘরের দরজাটা খুলেই দেখে ঘরটা হালকা অন্ধকার, একটা ছোট্ট বাল্ব জ্বলছে, সেটারই আলো পড়েছে। আর ওই আলো আধারিতে ওরা দেখল চারুলতা দেবী বিছানার একদম কোনায় গিয়ে ভয়ে পুরো কুঁকড়ে বসে আছেন, আর বারবার কেমন ভয়ে ভয়ে বাঁ দিকে খাটের পাশে মেঝের দিকটা দেখছে। মনে হচ্ছে যেন খাটের নিচেই কেউ আছে, তাকেই দেখার চেষ্টা করছে। শ্রীকান্ত তাড়াতাড়ি করে ঘরের টিউবলাইটটা জ্বালিয়ে দিল এবং বলল, কি হয়েছে মা? অমন চিল্লালে কি হয়েছে? এরকম ভাবে বসে আছো আর খাটের ওদিকে কি দেখছো রম ভয় ভয়? আবার সেই ছোট বাচ্চাটাকে? শ্রীকান্তবাবুর কথা থামিয়েই উনি বললেন, ও আবার এসেছে। এবার তো আমার খাটের একদম পাশেই চলে এসেছিল। আমি হঠাৎ খানিক অস্বস্তি হওয়ায় চোখ খুলেই দেখি খাটের গায়ে একটা ছোট্ট হাত। আমি চমকে উঠে বসেই দেখলাম ওই বাচ্চাটা খাটটা ধরে আস্তে আস্তে উঠে দাঁড়াচ্ছে। কিন্তু ওর সেই মুখ, বাপরে, ওর সেই মুখখানা ভয়ানক, চোখগুলো কেমন ফ্যাকাশে, শরীরটা কঙ্কালসার, অন্ধকারে যেন চোখগুলো জল জল করছে। মুখটা খুবই অদ্ভুত, সাধারণ নয়। আমি উঠে বসে চিল্লাতেই ও সঙ্গে সঙ্গে হামাগুড়ি দিয়ে খাটের নিচেই ঢুকে গেল। ও এখনো খাটের নিচেই আছে। আমি এই ঘরে আর থাকতে পারবো না, আমাকে নিয়ে চল, ও খাটের নিচেই আছে। এইসব শুনে এবার যেন ওদেরও কেমন একটু গা ছমছম করছে, আর ঘরের পরিবেশটাও কেমন থমথমে হয়ে আছে। এমনিতেই শীতকাল, চারদিকে নিস্তব্ধ, ঝিঝির ডাক, সব মিলিয়ে পরিবেশটা বেশ ভারী হয়ে আছে। যাই হোক, ওরা চারুলতা দেবীকে নিয়ে ওদের ঘরে নিয়ে এলো এবং ওখানেই শুতে বলল, আর ওই ঘরের দরজাটা বন্ধই রাখলো। পরের দিন সকালে শ্রুতি ফিরতে ওকে সবটা বলল মিতালি দেবী। এবার যেন ওদের একটু ভয় ভয় লাগছে। যতই হোক
সবে সবে বাড়িতে ঢুকেছে, অল্প দিনেই কিছু না জেনেই কিনে নিয়েছে বাড়িটা তাড়াহুড়োতে। সেরকম কিছু খুঁটিয়ে তো দেখেও নি, কথাবার্তাও বলেনি। তবে কিছু কি রহস্য আছে এই বাড়িটায়? যত তাড়াতাড়ি সম্ভব পুজো করে গৃহপ্রবেশটা করবে ঠিক করলো। আর তারপর আশেপাশে লোকজনদের সাথে একবার কথাও বলবে এই বাড়ির ব্যাপারে। সামনের সপ্তাহতেই একটা শুভ দিন দেখে ঠাকুরমশাইয়ের সাথে কথা বলে পুজোর দিন ঠিক করলো ওরা। অনেক আত্মীয় স্বজনদেরও নিমন্ত্রণ করলো বর্ধমান থেকে। আর এদিকে বনলতা দেবীর পরিবারকে, মানে শ্রুতির নিজের পিসি যে, তার পরিবারকে তো দুদিন আগে থেকে আসতে বলল। আর বাড়িতে পুজো আচ্ছা হবে, মজা হবে, গল্প আড্ডা হবে, তাই আর কি। তারপর ওরা আসলে ভেবেছিল ওই যে অদ্ভুত ঘটনাটা ঘটছে সেটা নিয়েও আলোচনা করবে ওদের সাথে, যে কি করা উচিত। কারণ বনলতা দেবী তো বাড়িটা ঠিক করে দিয়েছিলেন, যদি সে কিছু জেনে থাকে, তাই আর কি। পুজোর দুদিন আগেই বনলতা দেবীরা সপরিবারে চলে এলো এদের বাড়ি। বনলতা দেবী, ওর বর অনিমেষবাবু, ওদের ছেলে বিধান, ওর বউ অনামিকা, আর ওদের মিষ্টি একটা মেয়ে আয়ুষী। আয়ুষী মাত্র 5 বছরের তখন। সেদিন তো খুব মজা ঠাট্টা আনন্দ চলল সারা দিন ধরে। এদিকে পুজোর জোগাড়জাত চলছে পুরুদমে। পরের দিন সকাল থেকে সব আয়োজন করে সবাই ক্লান্ত, তাই ওই 7টা সাড়ে 7টা নাগাদ গরম গরম চা পাকোড়া নিয়ে বসলো সবাই আড্ডা দিতে চারুলতা দেবীর সেই ঘরে। আসলে শ্রুতির ঘরে পুজো করছে, তাই সেখানে অনেক জিনিসপত্র, আর ওই ঘরের সব জিনিস শিফট করেছে শ্রুতির মা বাবার ঘরে, তাই দুটো ঘরই ব্লকড। তাই সবাই মিলে একসাথে বসে গল্প করার জন্য চারুলতা দেবীর ঘরটাই বাকি আছে, তাই বাধ্য হয়ে সেই ঘরেই বসতে হলো ওদের। তখনও এই ঘটনার কথা পিসিদের কাউকেই জানায়নি শ্রুতিরা। অনেকক্ষণ ধরেই হাসাহাসি ঠাট্টা ইয়ার্কি চলছে। আর এদিকে মেঝেতে বসে ছোট্ট আয়ুষী রং পেন্সিল নিয়ে খাতায় আঁকাআঁকি করছে নিজের মতো। আসলে ওইটুকু বাচ্চা আর কি বা করবে ওদের মধ্যে। সব তো ঠিকই ছিল, কিন্তু হঠাৎই শ্রুতির চোখ গেল ছোট্ট আয়ুষীর দিকে। ওকে দেখেই যেন শ্রুতি চমকে উঠল। এ কি করছে আয়ুষী? শ্রুতি স্পষ্ট দেখল আয়ুষী মেঝেতে বসে হাতে রং পেন্সিল নিয়ে সোজাসুজি কারোর দিকে তাকিয়ে হাসছে। মানে ওইটুকু ছোট্ট মেয়ে মেঝেতে বসে থাকলে যেমন হাইট হবে, ঠিক সেম লেভেলে ওই দেওয়ালের দিকে তাকিয়ে যেন হাসছে, হাত নাড়াচ্ছে, কিছু বলছে। শ্রুতির পাশে ওর মা আর পিসি বসেছিল, ওদেরকেও ইশারায় আয়ুষীর দিকে দেখালো শ্রুতি। ওরাও আয়ুষীকে দেখে একটু থমকে গেল। কি করছে ও? কি দেখে ওরকম হাসছে, হাত নাড়াচ্ছে? সামনে তো দেওয়াল, কেউই তো নেই। ওরা তো কাউকে দেখতে পাচ্ছে না। তবে কি আয়ুষী কাউকে দেখে এরকম করছে? কে সে যাকে শুধুমাত্র আয়ুষী দেখতে পাচ্ছে? শ্রুতি আর ওর মায়ের মনে মনে সেই কথাটাই চলছে, যেটা তোমরাও ভাবছো মনে মনে। ওদের মনে এটাই চলছে যে এই ঘরেই তো চারুলতা দেবী সন্ধ্যের সময় কোনো এক বাচ্চাকে দেখতে পায় যে মেঝেতে হামাগুড়ি দেয়। আর এখন সন্ধে ঠিক 8টা বাজতেই যায়, আর ঠিক মেঝের সেই জায়গায় আয়ুষী বসে আর কাউকে দেখে সে হাসছে, হাত নাড়াচ্ছে। তবে কি ও সেই বাচ্চাটিকেই দেখতে পেল যাকে চারুলতা দেবীও দেখতে পায়? তবে এরা কেন দেখতে পাচ্ছে না? নাকি বেশি ভাবছে বাচ্চা মানুষ হয়তো নিজের মতো খেলছে? বনলতা দেবী তো এইসব কিছুই জানে না, তাই সে এরকমটা দেখে হেসে হেসে বলল, ওই দেখো কাণ্ড, কেমন একা একা খেলছে, হাসছে, হাত নাড়াচ্ছে, লক্ষ্মী মেয়ে। কি আয়ুষী, তুমি কাকে দেখে হাসছো, হাত নাড়াচ্ছ? কেউ তো নেই ওদিকে।
এটা শুনে বাকিরাও সব ওর দিকে তাকিয়ে হাসছে, কিন্তু শ্রুতি, ওর মা বাবা আর চারুলতা দেবীর কিন্তু বুঝতে বাকি নেই যে আসলে কি হচ্ছে। ওরা কেমন যেন থমথমে মুখে তাকিয়ে আছে আয়ুষীর দিকে। এমন সময় ঠাকুমা ভয় ভয় বলল, ও ও আবার এসেছে, এটা ওই, আমি জানি, ও এই সময়েই আসে। আয়ুষী ওকেই দেখতে পাচ্ছে, আমিও পাই ওকে দেখতে ঠিক এই সময়। আয়ুষীকে সরিয়ে নাও, তাড়াতাড়ি সরিয়ে নাও ওখান থেকে, বিছানার উপর নিয়ে এসো, ও যদি কোনো ক্ষতি করে দেয় আয়ুষীর। এটা শুনেই পিসিরা সবাই অবাক চোখে তাকিয়ে রইল ঠাকুমার দিকে। তারপর পিসি তাড়াতাড়ি করে আয়ুষীকে কোলে নিয়ে বিছানার উপর বসালো এবং ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো যে এইসব তার মা কি বলছে, কে ক্ষতি করবে, কাকে দেখতে পায় রোজ সন্ধেবেলা এই ঘরে। কই ওদের তো ওর দাদা শ্রীকান্ত বা বৌদি মিতালি কেউই কিছু জানায়নি। এরপর আর চেপে না রেখে মিতালি দেবী সবটা বলল, এই কদিন যা যা হয়েছে চারুলতা দেবীর সাথে। তবে হ্যাঁ, এটা শুধুমাত্র চারুলতা দেবীই দেখেছে, আর কেউ না। আর এখন হয়তো আয়ুষীও দেখতে পেল। ওরা পুরো ঘটনাটা শুনে ভয় কুঁকড়ে গেল। বনলতা দেবী বলল, তোরা এইসব জেনেও কিছু করিসনি এখনো? এটা তো সাধারণ ব্যাপার নয়, সেটা তো তোরা এতদিনে নিশ্চয়ই বুঝে গেছিস। এটা অলৌকিক বা ভৌতিক কিছু না তো? মানে যদি কিছু ক্ষতি করে তোদের বা আয়ুষীর, কোনো বাচ্চার? ওর কথা কেটে দিয়েই শ্রীকান্তবাবু বলল, আরে ধুর, তুই কী সব বলছিস বোন? সেরকম কিছু হলে তো আমরাও দেখতে পেতাম একবার না একবার। আর এখনো তো এত লোক বসে আছে, তাহলে আমরা এখনো কিছু দেখতে পেলাম না কেন? বাচ্চা মানুষ খেলতে খেলতে কি করেছে, তোরা এইসব ভাবছিস? কিন্তু শ্রীকান্তবাবু বুঝতে পারল কেউই তার কথাতে সায় দিচ্ছে না। বিধান আর অনামিকা বেশ ভয় পেয়ে আছে, তাদের মেয়ে আয়ুষীর সাথে ঠিক কি হচ্ছে এই বাড়িতে। আর এদিকে শ্রুতির চোখ মুখও কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। বিধানও বলল যে এই সবগুলো বিশ্বাস করা কঠিন, কিন্তু তারা এইসব শুনে আর আয়ুষীকে ওরমভাবে দেখে যা বুঝলো, তাতে কিছু তো একটা গড়বড় আছে, কিছু একটা এই ঘরে নিশ্চয়ই চলছে। এমনিতেই সবাই ভয় পেয়ে আছে, থমথমে হয়ে আছে পুরো পরিবেশটা। তার মধ্যে আয়ুষীর মা অনামিকা খাটের উপর আয়ুষীকে কোলে নিয়ে বসে আয়ুষীর আঁকার খাতার দিকে তাকিয়ে তাকিয়ে কি যেন একটা দেখে চিল্লিয়ে উঠল, এটা কি, এটা কি এঁকেছো আয়ুষী? তোমরা তাড়াতাড়ি দেখো, এসব কি এঁকেছো? এই বলে আঁকার খাতাটা সবার দিকে তুলে ধরল। আর সবাই যা দেখল তাতে এতক্ষণে সবারই ভয় বুক শুকিয়ে গেছে, গায়ে কাঁটা দিচ্ছে, বিশেষ করে চারুলতা দেবীর, যে নিজে চাক্ষুষকে এই কদিন ধরে দেখেছে এই ঘরে। সবাই বড় বড় চোখে দেখছে আয়ুষীর খাতার দিকে, যে আয়ুষী তার খাতায় রং পেন্সিল দিয়ে এঁকেছে একটা জায়গায় গোল করে কিছু মানুষ বসে, মানে বাচ্চারা যেমন টেরা বেঁকা করে অগোছালোভাবে আঁকে সেরকমভাবেই আঁকা। তাদের মধ্যে 5 জন মহিলা, মানে লম্বা চুল এঁকেছে, 3 জন পুরুষ আর 2 জন বাচ্চা। কিন্তু বর্তমানে ওই ঘরে 2 জন নয়, 1 জনই বাচ্চা আছে, আয়ুষী। তাহলে আর একজন যে বাচ্চাকে এঁকেছে আয়ুষী, সেটা কে? আশা করি তোমাদের বুঝতে বাকি নেই আয়ুষী এমনটা কেন এঁকেছে। বাচ্চারা যা দেখে সেটাই আঁকিবুকি টানে, আঁকার চেষ্টা করে। এখানেও আয়ুষী সেটাই করছিল। ওই ঘরে যারা যারা উপস্থিত আছে
এবং যা ও চোখের সামনে দেখছিল সেটাই আঁকার চেষ্টা করছিল। তার মানে যে বাচ্চাটিকে আয়ুষী এঁকেছে তাকে আয়ুষী স্পষ্ট দেখতে পেয়েছে ওই ঘরের মধ্যে। ওরা তখন হাঁ করে বড় বড় চোখে ওই খাতার দিকেই চেয়ে আছে। কিভাবে যে রিয়াক্ট করবে, কি যে জিজ্ঞেস করবে আয়ুষীকে, কিছু বুঝেই উঠতে পারছে না। তারপর আয়ুষীর মা তাড়াতাড়ি খাতাটা নিয়ে পাশে বন্ধ করে রেখে দিল এবং আয়ুষীকে কাছে টেনে নিয়ে জিজ্ঞেস করলো যে সে এই আঁকাটা কেন এঁকেছে, ওই বাচ্চাটাকে সে কোথায় দেখেছে। আয়ুষী খুবই সরলভাবে উত্তর দেয় যে সে তো এই ঘরে যারা যারা বসে আছে তাদেরই এঁকেছে। তারপর এক এক করে সবাইকে দেখিয়ে দেখিয়ে বলে কাকে কাকে এঁকেছে। আর শেষে ঠিক ওই মেঝের দিকে আঙুল দেখিয়ে বলে, ওই যে ভাইটাকেও এঁকেছি। এটা শুনতেই ওদের যেন বুক ধড়াস করে ওঠে, সবার যেন শিরদাঁড়া দিয়ে শিহরণ খেলে যায়। তাড়াতাড়ি করে ওরা সবাই ওই দিকে তাকায়, কিন্তু না, ওরা কাউকেই দেখতে পাচ্ছে না কোথাও। শ্রুতি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করে, তুমি এখনো দেখতে পাচ্ছ ওকে? ও ও তোমাকে কিছু বলেছে? তুমি কি ওর দিকেই তাকিয়ে হাসছিলে তখন? আয়ুষী, ও কে? কাকে দেখতে পাচ্ছ? আয়ুষী হাসি হাসি মুখে শ্রুতির দিকে তাকিয়ে উত্তর দেয় যে ও তো অনেকক্ষণ ধরেই ওই ভাইটাকে দেখতে পাচ্ছে, আর ওই ভাইটা নাকি ওর সাথে আয়ুষীকেও যেতে বলেছে। ও তো এই খাটের নিচেই থাকে অনেক দিন ধরে, আর রাত হলেই নাকি ও বেরোয়। রাতে যে ওর একা একা ভালো লাগে না, অন্ধকারে মাটির নিচে। তাই ও যেখানে থাকে আয়ুষীকেও নাকি সেখানে ডাকছে। ও কাউকে সাথে করে নিয়ে যেতে চায়। এটা শুনেই ওদের যেন গা হাত পা ঠান্ডা হয়ে গেল, কেমন যেন বুক ঢিপ ঢিপ করতে লাগলো, ওদের হাত পা কাঁপতে লাগলো ভয়তে। ওরা আর এক মুহূর্ত দেরি না করে হুড়মুড়িয়ে আয়ুষীকে কোলে নিয়ে সবাই মিলে ঘর থেকে বেরিয়ে গেল, আর ওই ঘরের দরজাটায় ছিটকিনি লাগিয়ে দিল বাইরে দিয়ে। তারপর আর এক ফোঁটাও দেরি করলে অনেক বড় বিপদ হয়ে যাবে এটা জেনে সাথে সাথেই বাড়ির পুরনো মালিককে ফোন করলো শ্রীকান্তবাবু। তারপর প্রথম থেকে শেষ অবধি যা যা ঘটেছে সবটা বলল এক নিঃশ্বাসে, এবং বলাই বাহুল্য যথেষ্ট গম্ভীরভাবে শক্তভাবে বলল এবং জানতে চাইল যে আসলে কি মারাত্মক রহস্য লুকিয়ে আছে এই বাড়িতে। এরকমভাবে থাকলে তো ওদের যখন তখন বিপদ ঘটে যাবে। যা জানে সব বলতে বলল সেই মালিককে। আর একদিকে বনলতা দেবীর বর আর ছেলে বিধান দুজনে মিলে গেল আশেপাশে জিজ্ঞাসাবাদ করতে। কিন্তু মুশকিলটা হলো পাশের সব ফ্ল্যাট হয়ে গেছে নতুন বাসিন্দা। পুরনো আদি বাসিন্দা বা আদি বাড়ি বলে ওখানে কিচ্ছু নেই, ওই গলিতে সবই নতুন। তাই ওরা ঠিক করলো মোড়ের মাথায় যে চায়ের দোকানটা আছে সেখানে গিয়ে জিজ্ঞেস করবে, সবটা বলবে, আর জানবে কোনো ইতিহাস আছে নাকি এই বাড়ির মধ্যে লুকিয়ে। তারপর চা দোকানের ভদ্রলোকের থেকে যা জানতে পারলো ওরা, আর শ্রীকান্তবাবু ফোনে যা শুনল, তাতে ওদের যে তক্ষণে হার্ট ফেল হয়ে যায়নি এটাই অনেক। যা খবর শুনলো তাতে ওদের গৃহপ্রবেশ তো দূরের কথা, ওই বাড়িতে আর এক মুহূর্ত ওরা থাকতে চাইল না। ফলে সেই রাতেই যতটা সম্ভব সব গুছিয়ে নিয়ে পড়ি কি মরি করে বনলতা দেবীর বাড়ি সবাই পাড়ি দিল, অন্তত সেই রাতটা কাটানোর জন্য।
আসলে বনলতা দেবীর বাড়ি তো সামনেই, তাই ওদের বিশেষ অসুবিধা হয়নি। তারপর ঠাকুরমশাইকে বারণ করে দিল, আর বাকি আত্মীয়দেরও সবটা জানিয়ে খুবই মর্মাহত হয়ে বারণ করে দিল আসতে। ভাবো তো, এত শখ করে একটা বাড়ি কিনে সেখানে যে এই প্রকার মারাত্মক ঘটনা ঘটবে, এরকম ভয়ানক রহস্য লুকিয়ে থাকবে, কে বুঝবে। যদিও এরকম পুরনো বাড়ি বা ফ্ল্যাট বা নতুন বাড়ি কেনার সময় আগে অবশ্যই সেই জায়গার ব্যাপারে ভালো করে খোঁজ খবর নিয়ে তারপরেই ঢুকতে হয়, নয়তো কে বলতে পারে এরকম তোমাদের সাথেও হতে পারে। তোমরাও কিন্তু খুব সাবধান, যা করবে বুঝে শুনে। আচ্ছা, এবার তোমাদের বলি আসল রহস্যটা ঠিক কি, সেই বাচ্চাটি কে। ওই বাড়ির যারা পুরনো মালিক, মানে যারা এখন বিদেশে থাকে, দুই ভাই, তাদের এখন পরিবার হয়েছে, ছেলে মেয়ে আছে, আর মা বাবা তো অনেক আগেই মারা গেছেন। তোমাদের সেটা আমি আগেই বলেছিলাম। ওই দুই ভাই যখন ওই 10-11 বছর বয়সের ছিল, তখন ওদের আর একজন ভাই হয়েছিল। সবাই তো তখন খুব খুশি, দুই ভাই ছিল, এখন 3জন হলো, 3জনে খেলবে, মজা করবে, কত খুশি ওরা। কিন্তু হঠাৎ ওদের জীবনে ঝড় এলো। সব খুশি যেন কষ্ট দুঃখতে পরিণত হলো। ওদের ছোট্ট ভাইয়ের সিভিয়ার লেভেলের জন্ডিস ধরা পড়ল। অনেক দৌড়ঝাঁপ করেও, ডাক্তার বদ্যি করেও তাকে বাঁচানো গেল না। ওদের পরিবারের সবাই মর্মাহত হয়ে পড়ল। ওদের মা তো পাগলের মতো হয়ে গেছিল। ওরম ফুটফুটে বাচ্চা যদি অসুখে ছেড়ে চলে যায়, তাহলে বুঝতেই পারছেন একটা মায়ের কেমন অবস্থা হবে। ওর মা পাগলের মতো হয়ে গেছিল। হাসপাতাল থেকে ওই ছোট্ট বাচ্চাটির নিথর দেহ নিয়ে কোলে চেপে বসেছিল, কাউকে হাতই দিতে দিচ্ছিল না। হাসপাতাল থেকে যখন বাড়ি ফিরল, তখন প্রায় ঝিমিয়ে পড়েছে ওদের মা, আর দুই ভাই তো কান্নাকাটি করেই যাচ্ছে। কিন্তু বাচ্চাটিকে তো কিছু করতেই হবে, আর বাচ্চাদের তো পোড়ায় না, ওদের মাটির নিচে কবর দেওয়া হয়। প্রায় 2-3 ঘন্টা টানা ওরা চেষ্টা করলো, কিন্তু মায়ের হাত থেকে নিতেই পারছে না বাচ্চাটিকে। ওদের মা কান্নায় আছাড় পাছাড় খাচ্ছে এবং চেপে ধরে বসে আছে সেই ছোট্ট বাচ্চাটির নিথর দেহ। সময় গড়িয়ে যাচ্ছে, কিন্তু মা সেই ছোট্ট শিশুটিকে ছাড়তেই পারছে না। তবে এইভাবে তো হবে না, এবার তো তাকে যেতে দিতেই হবে। অনেক চেষ্টা করলো তার মাকে বোঝানোর, অনেকভাবে বোঝালো, কিন্তু না, মায়ের মন তো মানছেই না। আর ওরা দুই ভাইও আকুলি বিকুলি খাচ্ছে, কি করবে, ভয় পাচ্ছে যে ওদের মায়ের কিছু হয়ে না যায়। ওদের মা একটাই কথা বলছিল যে যদি ওদের ছোট্ট ভাইকে নিয়ে চলে যায়, তাহলে সে নিজের প্রাণ নিয়ে নেবে। মানে পুরোই উন্মাদের মতো করছিল সে। সব চেষ্টাই যখন ওদের ব্যর্থ হলো, তখন ওরা এই ভয়ঙ্কর কাজটা করতে বাধ্য হলো। ওদের বাড়ির দালানেই একদম কোণার দিকে কবর দিল বাচ্চাটিকে। তাই সেই বাড়ির পাশেই মাটিতে পুঁতে দিল বাচ্চাটির দেহ। কিন্তু তাও ওর মা মাঝে মাঝেই সেখানে গিয়ে মাটি খোঁড়ার চেষ্টা করত। ওইখানেই ঘন্টার পর ঘন্টা পাগলের মতো বসে থাকতো আর কাঁদতো। তাই বাধ্য হয়ে কিছু মাসের মধ্যেই সেই দালান ঘিরে নিল ওরা, এবং ওই যেখানে কবর দিয়েছিল বাচ্চাটির, তার উপরেই একটা ঘর বানিয়ে নিল। মানে সেই ঘরের নিচেই ওই বাচ্চাটির কঙ্কাল ছিল।
ভাবতেই যেন গা শিউরে ওঠে। আর সেই ঘরেই এখন শ্রুতির দিদা থাকতো, আর এক বাচ্চাকে দেখতে পেত বারবার। আবার ওই ঘরেই ছোট্ট আয়ুষী কোনো এক বাচ্চাকে দেখতে পেয়েছিল। মানে বুঝতে পারছো তো, ওই বাচ্চাটিকে শুধু ওই ঘরেই কেন দেখা যেত, আর ওই ঠিক ঘরের একটা নির্দিষ্ট জায়গাতেই মেঝেতে হামাগুড়ি দিতে কেন দেখা যেত। আর আয়ুষী যে বলেছিল যে ওই বাচ্চাটি নাকি বলেছে তার ভয় লাগে একা একা মাটির নিচে, কেন বলেছিল এবার বুঝতে পারছো তো? ভাবো তো, এরকম একটা বাড়ি কিনে সেখানে থাকছো, হঠাৎ এরকম সব ঘটনা ঘটতে শুরু হলো, আর তারপর জানতে পারলে সেই বাড়ির নিচেই একজনকে কবর দেওয়া হয়েছিল। মানে ভাবতেই তো গায়ে কাঁটা দেয়। আর এরকম আরও এক পোড়ো বাড়ির ঘটনা আমি আগেও আমার চ্যানেলে বলেছি, সেটা আরও মারাত্মক, আরও ভয়ঙ্কর। অবশ্যই শুনে নাও স্ক্রিনে আসা লিঙ্কে গিয়ে। আজ এই অবধি, দেখা হবে পরের ঘটনাতে। টাটা।